হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে হাস হাস পাছে লোকে কি বলে সিরিজের এপিসোড 6। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভাবে পরাণ খুলে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে। এমনই একজন মানুষের সাথে যাকে শত বাধা, বিপত্তি, হিউমিলিয়েশনস, বুলিং কোনোটাই আটকাতে পারেনি, কারণ তার লক্ষ্য ছিল স্থির আর সাহস অপরিসীম। আজ আলাপ করব এমনই এক মানুষের সাথে। And today we have the pleasure of welcoming Mr. K World India 2018 winner, Mr. Shamarpon from our very own West Bengal, a remarkable individual whose talents span across various domains, from groundbreaking scientific research to captivating writing and even gracing the runaway as a supermodel and winning the second runner-up title from Mr. Gay World 2018. So guys, join us as we delve into this journey, exploring the intersection of beauty, intellect, and creativity. Let's meet Shamarpon. Thank you so much for joining my Noihati to California channel. প্রথমেই যে প্রশ্নটা চলে যাব সেটা হচ্ছে মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম থেকে বড় হওয়া আপনার। তো ছোটবেলাটা কেমন ছিল সেটা যদি প্রথমে একটু বলেন। হ্যাঁ, আমার ছোটবেলা মানে একদম গ্রামের যেভাবে ছোটবেলা ছেলেরা বড় হয় তখনকার দিনে। তো আহ, খুব মানে ফাইন্যান্সিয়ালি আমরা খুব স্টেবল ফ্যামিলি থেকে ছিলাম না। আহ, তো জাস্ট জাস্ট লাইক খেলাধুলো, পড়াশুনো, গান বাজনা, মানে এইভাবেই ছোট থেকে বড় হয় একদম প্রকৃতির সঙ্গে একদম থেকে। মানে ছোটবেলাতে আমাদের মনে রয়েছে গ্রামের গরু বাছুর এসবের সঙ্গে খেলাধুলো থেকে আরম্ভ করে হাঁস মুরগি এই সমস্ত তাড়ানো থেকে আরম্ভ করে মানে সমস্ত কিছুই গ্রামের পরিবেশ যেমন হয়। আচ্ছা, এবার বলুন যে এরপর তো আপনি বড় হলেন, বয়স সন্ধির সময়টা, সেই সময় থেকে কি আহ, নিজের সাথে লড়াইটা বেশি কঠিন ছিল নাকি আশেপাশে মানুষদের সাথে লড়াইটা বেশি কঠিন ছিল? না, মানে বয়ঃসন্ধির সময় আমি বলবো যে তখন নিজের সাথে লড়াই সেইভাবে তো শুরু হয়নি। আচ্ছা। মানে উম, আহ, এখন যেমন অনেক কিছু রয়েছে, অনেক সোর্স অফ নলেজ রয়েছে যেখানে থেকে লোকে সেক্স কি, সেক্সুয়ালিটি কি, এই ব্যাপারগুলো জানতে পারছে, কিন্তু আমাদের সময় তখন তো কিছুই ছিল না। আর তার উপরে আবার গ্রামে থাকতাম, তো সেই অর্থে নিজের সঙ্গে খুব একটা লড়াই ছিল না। জাস্ট তবে হ্যাঁ, যেটা ছিল হচ্ছে আহ, প্রতিবেশী, কলেজের, স্কুলের বন্ধু বান্ধব, এদের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখা। মানে সে কোথাও গিয়ে একটা বলি হওয়া, যে আমি খেলতে পারছি না ভালো করে, আমি হাঁটছি হয়তো মেয়েদের মতো, মানে লোকে বলে মেয়েদের মতো হাঁটছি, মানে সেই যে কমেন্টগুলো, তো সেই জায়গা থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখা যায়। তো আই ওয়াজ নট হ্যাভিং এনি ফ্রেন্ডস, তো হার্ডলি আই হ্যাড এনি ফ্রেন্ড। তো হ্যাঁ, এভাবেই কেটেছে। পরিবারকে কি পাশে পেয়েছো সব সময় তোমার এই জার্নিতে? না, তখনকার কথা বলছো নাকি এখনকার কথা বলছো? তখনকার কথা বলছি, প্রথম যখন আইস ব্রেক হলো, বা যখন তোমার পরিবারও বুঝতে পারলেন বা জানতে পারলেন, সেই সময়ের কথাটা বলছি। এটা কিন্তু অনেক, এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, মানে এখানে একটা টুইস্ট রয়েছে। আচ্ছা। আই ওয়াজ নট আউট টু মাই ফ্যামিলি, ওকে। বাট আই ওয়ান্টেড টু জয়েন দিস ইভেন্ট। হুম।
থেকে ইভেন্ট মেনলি লাইক আমি তখন কলকাতাতে থাকছি, কলকাতায় থাকার জন্য কিছু এলজিবিটি অ্যাক্টিভিস্টদের সঙ্গে কাজ করছি বা মডেল হিসাবে কাজ করতে শুরু করেছি। তো আমি ভাবলাম যে এটা একটা আমার জন্য বড় অপরচুনিটি হতে পারে, যে আরও লোকের সঙ্গে জানা পরিচয় হওয়া। তো এটা আমার জন্য খুব দরকার। উম, উম, তো আমি যখন মুম্বাইতে গেলাম, আমি তখন বাড়িতে কিন্তু বলেছিলাম যে এটা জাস্ট একটা মডেলিং অ্যাসাইনমেন্ট। তো সেভাবে আমি মানে তখন জানতাম, মানে মিস্টার গে ইভেন্ট তো প্রতি বছরই হয়। হুম আহ, কেউ কি আর জানে, মানে কোনোদিনও তো নিউজ পেপারে বেরোয় না, কেউ জানতোই না, মানে গ্রামের দিকে তো আরোই না। হুম সুতরাং ওখানে মুম্বাইতে ইভেন্ট হবে এবং ওখানেই আমি জয়েন করব, তারপর চলে আসবো, দ্যাটস অল। তো আমি যখন গেলাম অ্যান্ড তারপর যখন উইনার হলাম, তো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইটস গট হিউজ কভারেজ। মানে আমাদের সময় যা প্যানেলিস্টরা ছিলেন, ওনারা বিভিন্ন ডাইভার্স গ্রুপ থেকে এসেছিলেন, জার্নালিস্ট, ডিফারেন্ট মিডিয়া থেকে এসেছিলেন অ্যাজ এ প্যানেলিস্ট। এবং ওরা আমাকে এতটা ওদের ভালো লেগেছিল, প্লাস আমার গল্প, আমার গ্রাম থেকে উঠে আসা, সব কিছু মিলিয়ে এতটাই ভালো লেগেছিল। তো ফার্স্ট টাইম ইট কেম লাইক বিগ নিউজ, লাইক অনেকে আমাকে নিয়ে লিখতে শুরু করলো, এবং সেখান থেকে একটা মিডিয়া থেকে, দুটো মিডিয়া থেকে, তিনটে মিডিয়া থেকে, মানে সমস্ত মিডিয়াতে তারপর ব্যাপারটা এসে গেল। আর আর আমি তো ভাবছিলাম যে এবার কি হবে। প্রথমের দিকে এগুলো ইংলিশ মিডিয়াতে এসেছিল, মানে হুম ইংলিশ মিডিয়াতে আসার জন্য আমি ততটাও ঠিক আছে, গ্রামে পৌঁছবে না। কিন্তু অলরেডি আমার কাজিনস, আমার পিএইচডির বন্ধু বান্ধবরা, ওরা সবাই দেখেছে। মানে আমি তখন ওদেরকেও বলে এসেছি আমি যে আমি মডেলিং অ্যাসাইনমেন্টে যাচ্ছি। আমার পিএইচডির যে বন্ধু বান্ধব ছিল, কাউকে আমি বলিনি যে আমি এখানে জয়েন করতে যাচ্ছি। জানাজানি এইভাবে হয়ে যায় এইভাবেই। এইভাবে আমার কামিং আউটটা হয়েছিল। বাহ বাহ। আহ, এবার আমাকে বলো যে একজন সায়েন্টিস্ট, তোমার রিসার্চ পেপার ক্যান্সারের ড্রাগস নিয়ে, এর থেকে মডেলিং এর ট্রানজিশনটা, মানে মডেলিং এ যাওয়ার চিন্তা ভাবনাটা কি করে, মানে নিজের মধ্যে তোমার এলো মডেলিং এর বিষয়টা? এটা হচ্ছে আমার না, ছোট থেকেই মডেল হওয়ার খুব ইচ্ছে ছিল। ও ওয়াও, ওকে। হ্যাঁ, মানে ছোট থেকেই আমার যেমন সায়েন্টিস্ট হওয়ারও খুব ইচ্ছে ছিল, মডেল হওয়ারও খুব ইচ্ছে ছিল আমার ছোট থেকেই। এই এই মিস ইউনিভার্স ইভেন্ট গুলো হতো, তখন হুম আমি খুব ছোট, যখন সুস্মিতা সেন প্রথম মিস ইউনিভার্স উইনার হলো। হুম হুম তো এটা একটা হিউজ ক্রেজ ছিল। তো আমি তখন খুবই ছোট, কিন্তু আমার তখন মনে হতো যে বাহ, আমিও যদি এরকম আমি যদি মেয়ে হতাম তাহলে আমি এরকম মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স কিছু একটা হতে পারতাম। তারপরে আমি হচ্ছে সেই তখন থেকে আমার মডেলিং এর প্রতি একটা ন্যাক তৈরি হয়। কিন্তু তারপরে আমি যখন কলেজে স্কুলে পড়তাম, তো আমার হাইট একটু কম হওয়ার জন্য ভাবলাম যে ঠিক আছে, হাইট কম, আমাকে তো ইচ্ছেটা আহ, অবদমন করতেই হবে। কারণ আহ, মডেলিং মানেই তো সুপার মডেল, তোমার ফিগার সমস্ত কিছু একদম পারফেক্ট, যেটা আমরা ভেবে থাকি হ্যাঁ। নর্মাল। হুম তো তারপরে আমি যখন কলকাতাতে গেলাম, কলকাতাতে আমি লেখালেখি করতাম, মানে কবিতা, গল্প, এই ধরনের লেখালেখি করতাম। তো এই লেখালেখির সূত্র দিয়ে আহ, কিছু বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ হয়েছিল। সেখান থেকে একজন বন্ধু, অর্চন মুখার্জি বলে, ও বলেছিল যে এই তোমার একটা লেখা নিয়ে আমি একটা ফটো সিরিজ করতে চাই। মানে ওই অর্চন মুখার্জি তখন অলরেডি কুয়ার অ্যাক্টিভিস্ট, এই ধরনের ফটোগ্রাফি নিয়ে কাজ করছিলেন। আচ্ছা। তো উনি যখন আমাকে বললেন, উনি বললেন যে আমি তোমাকেই নিতে চাই এই সিরিজটাতে, তোমার লেখা তুমি অভিনয় করো। ব্যাপারটা কি, যদিও ফটো সিরিজ, বাট ইউ হ্যাভ টু রিয়েলি অ্যাক্ট হুম দ্য এক্সপ্রেশন অ্যান্ড এভরিথিং। সো এইভাবেই প্রথম ওখানে শুরু হয়, এবং ওটা করার পরে প্রচুর লোকের ভালো লেগেছিল কাজটা। হুম ভালো লেগেছিল আমাকে। আরও যারা বিভিন্ন রকম কুয়ার মডেলিং বা কুয়ার প্রজেক্টে কাজ করে, তারা আমাকে কাজ করতে চাইলো। তো সেইভাবেই আমার ওখান থেকে শুরু হয়েছিল। আচ্ছা, এবার আমাকে বলো যে তোমার এই যে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা, মডেলিং করার ইচ্ছা, তুমি একজন এলজিবিটি কিউ আই প্লাসের অ্যাক্টিভিস্টও, লেখালেখি করো, এই সমস্তগুলো আহ, কোথাও গিয়ে কি তুমি একসময় ম্যানিফেস্ট করেছিলে
আর সেটাই সত্যি হলো। তো কি মেসেজ রাখবে? কারণ কি বহু মানুষ তো লড়াই করছে এখনো নিজের জেন্ডার আইডেন্টিটি নিয়ে, কেউ কনফিউজড, কেউ বা ভীত, পরিবারের ভয় বা সমাজের ভয়। তাদের জন্য কি মেসেজ রাখবে যে তোমার যে এই লড়াইগুলোর প্রত্যেক পদক্ষেপে তো ইউ হ্যাভ বিন বুলিড, প্রত্যেক পদক্ষেপে মানুষ বুঝিয়ে দিয়েছে যে তোমার মধ্যে এইটা হয়তো আমাদের ঠিক লাগছে না। স্বাভাবিকভাবে মানুষরা যেটা করে থাকে বেশিরভাগ সময় জাজ করেছে, নেগেটিভলি জাজ করেছে। তা সত্ত্বেও তো তোমাকে কিছুভাবে ভাঙতে পারেনি, তোমার বড় হওয়ার ইচ্ছাকে তো কিছুভাবে তারা স্তব্ধ করতে পারেনি। তো তুমি ভবিষ্যতে মানে ছোট যারা আছেন তাদের জন্য কি মেসেজ রাখবে, যারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু মাথা তুলে এখনো দাঁড়াতে পারছে না? হ্যাঁ, আমার যেটা বক্তব্য যে আসলে যদি আমাদের ইচ্ছেটা থাকে, তাহলে এবং সেটাকে পূরণ করার স্বপ্ন থাকে, হুম। তাহলে কিন্তু আমরা পারবোই। মানে আহ, স্বপ্ন দেখা কখনো ছাড়তে নেই, মানে ইউ হ্যাভ টু অলওয়েজ ড্রিম। তো আমি সেটাই বলবো যে হচ্ছে মানে ইউ সোসাইটি উইল ট্রাই টু হোল্ড ইউ বিহার, বাট একটা সময় পরে সোসাইটি উইল নট বি উইথ ইউ। Exactly. You have to follow your dream, whatever comes in your path. And for that, if you have to cross any road, any obstacle, you have to do that. মানে প্রয়োজনে পাহাড়ও আমি ঠেলে সরাতে পারবো যদি আমার মনের ইচ্ছাটা থাকে আর লক্ষ্য স্থির আমার থাকে। আমার একটা কথা এখানে বলবো, আমার বাবা বলতো যে হচ্ছে এই ব্যাপারগুলো আমাকে বাবার থেকে ইন্সপায়ার। বাবা ছোট থেকেই বলতো যে যদি তুই মানে একটা পাহাড়ের ওপরে পৌঁছাতে চাস, তাহলে স্বপ্ন দেখবি যে চাঁদে পৌঁছবো। চাঁদে পৌঁছানোর স্বপ্ন দেখলে তাহলে একটা পাহাড়ে পৌঁছানো যায়। তো নিজের স্বপ্নকে সেভাবেই তৈরি করবি যাতে অন্তত মানে কিছুটা দূর পৌঁছাতে পারি, মানে স্বপ্নটা যেন সবসময় বড় হয় আমাদের। বাহ, অপূর্ব অপূর্ব একটা মেসেজ। এবার বলো, মডেলিং থেকে তোমার এই মিস্টার গে ওয়ার্ল্ড ইন্ডিয়া 2018 উইনার হওয়ার এই জার্নিটা বলো। হ্যাঁ, এখানে হচ্ছে আই ওয়াজ ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট দ্যাট থিং। তো আমার মনে রয়েছে আমি তখন পিএইচডি করতে করতে আই ওয়াজ ট্রেনিং মাই সেলফ সিন্স 2 ইয়ার বিফোর দ্য ইভেন্ট। তো আমি জিমে যাওয়া, জিমে স্ট্রিক্টলি ডায়েট ফলো করা থেকে আরম্ভ করে, প্লাস নিজের জন্য তখন একটা স্টুডেন্ট হাউজিংয়ে থাকতাম, সেখানে থেকে আলাদা করে নিজের জন্য নিজের খাবার তৈরি করা, প্লাস সব কিছুকে মেনটেন করা। তো এটা আমি বলবো যে মানে এখন যদি আমি ওটাকে ভাবি, আমি ভাবছি আমি কি করে করেছিলাম তখন। বাট হ্যাঁ, মানে ওই যে অনেক আগে থেকে নিজেকে তৈরি করা, এবং এবং আমাকে অনেকেই বলেছিল যে পার্টিসিপেট করিস না। কিন্তু ওই যে আমার যে ইচ্ছে যে মানে এর জন্য আমাকে যা করতে হবে তাই করবো, তো সেই ব্যাপারটা it was a dream, I would say that, and I just followed to do that. এবার তুমি একটু যদি আমাকে তোমার ওই 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 দিনগুলোর কথা বলো যে তুমি সিলেক্টেড হলে ফার্স্ট 10, তারপরে ফার্স্ট 5, হয়তো কিরকম ভাবে হয় জিনিসটা, মানে উইনার হওয়ার সেই জার্নিটা, ওই এক্সাইটমেন্টটা, মানে কিভাবে নিজেকে তুমি তখন নিজের মধ্যে নিজেকে গ্রুম করলে, কিভাবে কি হলো আমরা জানতে খুব ইচ্ছুক। এই জিনিসটা তো আমরা মানে সাধারণ মানুষেরা সবসময় এক্সপিরিয়েন্স করি না। হ্যাঁ, মানে এখানে যেমন সমস্ত বিউটি পেজেন্টেই হয়, বা বিভিন্ন রকম রাউন্ড থাকে, সেখানে স্পোর্টস, কস্টিউম, সুইমার, দেন প্যানেল ইন্টারভিউ, তো ডিফারেন্ট রাউন্ড ছিল। আমার খুব ভয় ছিল যে হচ্ছে আমি ইংলিশে অত ভালো কথা বলতে পারবো না, হুম। probably, like I was really scared, and then I was super scared। যে প্যানেল রুমটা ছিল, যেখানে ইন্টারভিউ হচ্ছিল, প্যানেল ইন্টারভিউ, ওখানে প্রায় 14-15 জন জাজ রয়েছেন বিভিন্ন ডিফারেন্ট জোন অফ প্রফেশন থেকে।
অ্যান্ড তাদের সঙ্গে গিয়ে কথা বলা। তো আই ওয়াজ রিয়েলি রিয়েলি স্কেয়ার্ড। কিন্তু আমি যখন ভেতরে গেলাম, তারপরে যখন কথা বলতে শুরু করলাম, তারপর আমি জানি না আস্তে 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 কনভারসেশন হতে থাকলো, বিভিন্ন জন বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করতে থাকলো। অ্যান্ড প্যানেল ইন্টারভিউ তে অনেক স্কোর থাকে, 60 নাম্বার ছিল আর কি। তো ওখানে আমি হিউজ স্কোর পাই, যার জন্য হয়তো আমাকে এই ইভেন্টটা জিততে অনেক সুবিধা হয়েছিল আমার। এবং সেখানেই জাজরা ভীষণ রকম ইমপ্রেস হয়েছিলেন আমার বক্তব্য শুনে। প্লাস আরেকটা রাউন্ডে আমি খুব ভালো করেছিলাম, সেটা হচ্ছে কি ফটোগ্রাফি, ফটোশুট। মানে ইটস অ্যাবাউট you have to do by yourself. Like cameraman is not going to direct you. Like how you know yourself, like how you make yourself approachable, yourself appealing. So it's all about that. And তো ওই রাউন্ডেও আমি উইনার হয়েছিলাম এবং সবাই খুব খুব প্রশংসা করেছিল যে এটা লাইক they did not expect something like that. এরপর বলো যে এই জার্নিটা তো হলো, তুমি তোমার পরিবারের লোক সকলেই তো তখন নিশ্চয়ই একদম মানে আনন্দে আপ্লুত হয়ে পড়লো। তো এই জার্নিটা থেকে এবার নেক্সট যে তোমার বিগ জাম্প ছিল, মানে সেটা হচ্ছে গে ওয়ার্ল্ড 2018-এ পার্টিসিপেট করা। সেইটার সাথে গে ওয়ার্ল্ড ইন্ডিয়ায় পার্টিসিপেট করা, এই দুটোর মধ্যে ফারাকটা কি দেখেছো? কোনটাতে তোমার মনে হয়েছে যে তুমি নিজেকে অনেকটা ভেঙে আবার নতুন করে তৈরি করতে পেরেছো? কোন পেজেন্ট কম্পিটিশনটায়? It was a complete, I would say that like if India event was a small hill to cross, then that's a big mountain to cross. And I was really really nervous. তো আমি ইন্ডিয়াতে জেতার পরে মুম্বাইতে যে অর্গানাইজিং কমিটি রয়েছে ওরা আমাকে গ্রুম করতে থাকে, লাইক গ্রুমিং ইন দ্য সেন্স লাইক আই ওয়াজ ইন কলকাতা, সামটাইমস আই হ্যাড টু গো টু মুম্বাই। কিন্তু আমার সঙ্গে ওদের একটা সমস্যা হয়, লাইক লাইক দ্য ওয়ে দে ওয়ান্টেড মি, আই ওয়াজ নট রিয়েলি লাইকিং দ্যাট। আই ওয়ান্টেড টু represent myself. For example, ওরা আমাকে বারবার বলতো যে your English is not good, your English having a Bengali accent, and তো আমি বলতাম it's okay, like everyone have their own accent, it's not a competition about English language. And like there are people who cannot even speak English in the competitions and they participate, so it's not about that. And also like the dress I was choosing, everything, like we had a big class and they were saying me that okay, we will withdraw your name. So I would not like, I would say that it's probably a misunderstanding, like I'm not blaming them, but Mumbai is a different zone, like their working style is completely different. And I was from Kolkata. In Kolkata, working style is very different. So probably being new into that, আমার পক্ষে হয়তো বোঝা সম্ভব হচ্ছিল না। তো ওরা আমার নাম উইথড্র করতে চায়, বাট ফাইনালি আমার নাম উইথড্র করেনি। তো I was really really stressed that I have to do something, like I have to prove them that I can be me. And that can work. So that was my thing. And ওখানে যখন গেলাম আমি খুবই নার্ভাস ছিলাম, এক্সট্রা স্ট্রেস, যেটা এই প্রবলেমের জন্য। তারপরে বিভিন্ন দেশ থেকে প্রথমবার আমি ইন্ডিয়ার বাইরে যাচ্ছি, অ্যান্ড ডিফারেন্ট কান্ট্রি থেকে ডিফারেন্ট কন্টেস্টেন্ট, সব কিছু মিলিয়ে একটা ভীষণ ভীষণ রকম আমার মনের মধ্যে নার্ভাসনেস, ভয় ছিল। তার মধ্যেও মানে এই যে হওয়াটা, এটা হলাম, লাইক আই ওয়াজ লাইক লিটারালি ক্রাইং, অ্যান্ড
ইন্ডিয়ার যে রিপ্রেজেন্টেটিভ ছিল, অর্গানাইজার যিনি ছিলেন, তিনি বললেন যে আই হ্যাড ভেরি মাচ কনফিডেন্স অন ইউ, লাইক এভরিথিং চেঞ্জড, এভরিওয়ান ইজ লাইক উই টোল্ড ইউ, উই স্কোল্ডেড ইউ জাস্ট টু ইমপ্রুভ ইউ, লাইক থিংস চেঞ্জড all of a sudden, everything. So that was a very, very tough day for me. অ্যান্ড ইউ নেলড ইট। মানে তুমি সেকেন্ড রানার আপ, এতজন মানে কতজন পার্টিসিপেন্টস ছিল টোটাল? টোটাল আমাদের সময় 23 কান্ট্রি পার্টিসিপেট করেছিল। আচ্ছা, এতজনের মধ্যেও তুমি সেকেন্ড রানার আপ হলে। আচ্ছা, এবার আমাকে বলো যে তোমার এবার একদম একটা অন্য দিকে আসবো আর কি, সেটা হচ্ছে তোমার সায়েন্টিস্ট হওয়া, তোমার পড়াশুনো, তোমার রিসার্চ ওয়ার্ক, এইগুলোর বিষয়ে যদি একটু তুমি আমাদেরকে আলোকপাত করো যে তোমার সেই জার্নিটা কিরকম ছিল। পড়াশুনোয় তো তুমি আগাগোড়াই মানে মেরিটোরিয়াস, সেটা তো বলা অপেক্ষা রাখে না, কিন্তু এই সায়েন্টিস্ট হওয়ার জার্নিটা, এই ক্যান্সার ড্রাগ নিয়ে তুমি রিসার্চ করবে, এটা আর কি কোনো কারণ আছে বিশেষ? হ্যাঁ, কারণ ইন দ্য সেন্স লাইক ছোটবেলাতে আমার সবসময় ইচ্ছে ছিল যে গ্রামের আশেপাশে প্রচুর লোক ক্যান্সারে মারা যেত, আমি দেখেছি। আমার মনে হতো যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করা খুবই দরকার, মানে একদম সেই ছোট থেকেই যখন আমি স্কুলে পড়ছি, আমার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে হয়তো আমি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবো, তারপরেই আমি এই নোবেল পুরস্কার পাবো, মানে এই ধরনের যে স্বপ্ন, মানে তুমি যে বলছিলে না ম্যানিফেস্টেশন, লাইক আমি 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 এটা আগেই টার্মটা জানতাম না, কিন্তু রিয়েলাইজ করেছি যে হচ্ছে আমি ছোট থেকে আমি যা যা হতে চাইতাম, যা যা অ্যাচিভ করতে চাইতাম, ইটস লাইক ফল ইনটু মাই প্লেট। তো সেইভাবেই হচ্ছে, মানে ছোট থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি সায়েন্টিস্ট হব। লাইক মানে আমার মনে হতো যে একজন বিজ্ঞানী হলেও বিজ্ঞানী কেন সাহিত্যিক হতে পারবে না, একজন বিজ্ঞানী কেন মডেল হতে পারবে না, ওই যে ব্যারিয়ারটাকে, মানে একটা ঘেরাটোপের মধ্যে না থাকে, ওই ব্যারিয়ারটাকে ভেঙে বেরিয়ে আসা, যে একটা আই ক্যান বি এ সায়েন্টিস্ট, আই ক্যান বি এ মডেল, আই ক্যান বি আ রাইটার, লাইক সো আই ক্যান বি ডিফারেন্ট থিং অ্যাট দ্য সেম টাইম। সেই জায়গা থেকে আমি কোনোটাই ছাড়তে চাইনি, মডেলিংও ছাড়তে চাইনি, রিসার্চও ছাড়তে চাইনি। যখন আমি মডেলিং করছি তখন আমাকে আমার যে পিএইচডি প্রফেসর ছিলেন উনি বলেছিলেন যে তুমি এটা করতে পারো না, অ্যান্ড সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রবলেম হয়েছিল আমার পিএইচডি সময়। কিন্তু লাইক আমি সব কিছুকে নিয়ে চলতে চেয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ম্যানিফেস্টেশন ব্যাপারটা, মানে যদি সত্যিই মন থেকে কিছু চাই আর উইল পাওয়ার থাকলে এটা সম্ভব, এটা সত্যিই সম্ভব। মানে আমি নিজেই যখন পেছনে ফিরে তাকাই আমি খুব অবাক হয়ে যাই যে এই ছোট থেকে যা আমি চেয়েছিলাম ঠিক তাই আমি করছি আজ। মানে পিওরেস্ট অফ পিওর ইন্টেনশন থাকলে ইউ ক্যান অ্যাচিভ এনিথিং এন্ড এভরিথিং। হ্যাঁ, মানে আমার যেটা মনে হয় কিনা, মানে আমরা আসলে ভাবি যে, মানে আমি যেটা বলবো যে হচ্ছে এই যে অনেকে বলেন অলিক স্বপ্ন দেখা, যুক্তি নেই, যুক্তিহীন, মানে সবসময় সবকিছু বাস্তবকে ভেবে চলা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু আমার মনে হয় যে অলিক স্বপ্ন আমি তো আমার ক্ষেত্রে অলিক স্বপ্নই বলবো। যেমন একটা গ্রামের ছেলে, মানে গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের ছেলে, মানে যে সেই অলিক স্বপ্নই দেখতো যে আমি একদিন একটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো, আমি একদিন খুব বড় সড়ো একজন সায়েন্টিস্ট হবো, মানে এই যে স্বপ্নগুলো দেখা, এবং সেটা আমি হয়ে গেছে যেন কিভাবে একটা। তাই আমার মনে হয় না যে ওই যে স্বপ্ন দেখা বন্ধ করা কখনো উচিত নয়। আর স্বপ্ন দেখতে গেলে এই চিন্তা ভাবনা করে যে আচ্ছা আমি তো মানে যুক্তি দিয়ে ঠিক হয় না। এবার একটা বিষয় আসবো, সেটা হচ্ছে এই যে LGBTQ+ কমিউনিটি, এই রেনবো কমিউনিটি নিয়ে মানুষের মনে তো প্রচুর স্পেকুলেশনস আছে। সাধারণ মানে প্রচুর শিক্ষিত এমন মানুষও আছেন যারা হয়তো পুঁথিগত বিদ্যা মানে তাদের আছে, কিন্তু সত্যি অর্থে যেটা মনের বিকাশ সেটা হয়তো এখনো ঘটেনি। সে কারণে হোমোসেক্সুয়ালিটি কিংবা সমপ্রেমকে এখনো হয়তো অ্যাবনর্মাল একটা বিষয় কিংবা মানসিক কোনো বিষয় বলে এখনো তারা অ্যাড্রেস করেন।
সেক্ষেত্রে তুমি কি মনে হয় যে, মানে তোমার কি মনে হয় যে সমাজে বা আমাদের সোসাইটি, মানে আর কোন কোন জায়গায় গ্যাপটা থাকছে, যে কারণে শিক্ষিত সমাজও এই জিনিসগুলোকে মানে নর্মালাইজ করে উঠতে পারছে না? হ্যাঁ, এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে কিনা আহ, চিন্তা ভাবনার। আহ, আমি এটা বলবো যে যে আমরা কি যেভাবে বড় হয়ে উঠেছি, মানে ছোট থেকে আমরা যে পরিবেশের মধ্যে বড় হয়েছি, তো আমরা কখনোই অভ্যস্ত নই এই ব্যাপারগুলোর বাইরে বেরিয়ে আসতে। হুম, হুম, উই ফিল সেফ টু লিভ ইন দ্যাট উইথিন দ্য ব্যারিয়ার, লাইক আমাদের চিন্তা ভাবনারও তো একটা ঘেরাটোপ থাকে। তো হুম, আমরা তার বাইরে বেরিয়ে আসতে গেলেই আমাদের মনে হয় যে আহ, এটা কি, এটা কি। হুম, আহ, তো সেই ব্যাপারটা আমাদের মধ্যে রয়েছে। তো এবং তার সঙ্গে যেটা অভাব রয়েছে কিনা সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা, হুম, আহ, এবং বিভিন্ন জনের সঙ্গে মেলামেশা করা। নিজের মনকে আমরা খোলা রাখি না। হুম, হুম, এখানে আমি বলবো যে সমাজ মাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হুম, যেমন সিনেমা, বিনোদন, হুম, যেটা খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যায়। একদম। এবং আহ, আগে তো লোকে জানতোই না, এখন তো অনেকেই তাও জানছে ব্যাপারগুলো, অ্যাটলিস্ট টার্মগুলো লোকের কাছে পৌঁছচ্ছে। হুম, তো সেটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমার মনে হয় যে আমাদের অনেক বেশি করে দরকার এনে খোলামেলা কথা বলা। আসলে অনেকেই এমন রয়েছে যে সমকামী এই কথাটা মুখের মধ্যে আহ, বলতেই এক দ্বিধাবোধ করে। মানে এই ও শব্দটাকে মুখের মধ্যে বলতেই অনেকের মনে হয় যেন একটা অস্বস্তি বোধ থাকে। তো সেই যে আমার যেমন অস্বস্তি বোধ থাকে আমাদের সমাজে যৌনতা এই কথাগুলো নিয়ে, মানে আহ, আহ, তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে আমরা যত লেখালেখি, যত মাধ্যমে তৈরি হবে, সিনেমা বা ডেইলি সোপ যেগুলো হয় তার মধ্যে আনা। এখন তো নেটফ্লিক্সে অনেক গল্প রয়েছে। তো এই ব্যাপারগুলো যত বেশি বেশি করে আমাদের অঙ্গ হয়ে উঠবে, তত আমরা ওপেন মাইন্ডেড হব, তত হয়তো অ্যাকসেপ্টেন্স বাড়বে। হ্যাঁ, মানে কাজ যে হচ্ছে না তা নয়, সোশ্যাল মিডিয়াতেও তো প্রচুর এখন পডকাস্ট, ইন্টারভিউজ, মুভিজেও কিছু কিছু আমরা দেখতে পাই। কাজ হচ্ছে, কিন্তু মানুষ কোথাও গিয়ে নিজের মনের দরজাটাকে আহ, মানে বন্ধ করে রাখছে। সেই জন্য হয়তো অ্যাকসেপ্টেন্স আর ইনক্লুশনটা তারা অ্যাবজর্ব করতে পারছে না। কোথাও গিয়ে অ্যাওয়্যার আছে লোকে কম বেশি হয়তো। আসলে আমরা যে কোনো প্রথা ভেঙে বেরিয়ে আসতে পারি না। তুমি যদি ভাবো, একটা সময় তো আমাদের সমাজে ছিল যখন সতীদাহ প্রথা ছিল, হুম, যখন বিধবা বিবাহ প্রচলন হয়নি, হুম, বিধবা মেয়েদেরকে সারা জীবন ছোট্ট থেকেই সাদা শাড়ি পরে হুম, আহ, কিছু খেতে দিত না, দিনে একবার খেতে হতো, মানে হুম, তারপর নারী শিক্ষা, সমস্ত কিছুতে এক সময় তো বিদ্যাসাগরকেও অনেক অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে। কিন্তু আস্তে 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 সেগুলো নর্মালাইজ হয়েছে। ইট হুম। টেক্স টাইম। তো সেই জন্য এটাও আমার মনে হয় যে ইট উইল টেক টাইম, বাট ইট উইল নর্মালাইজ ডেফিনেটলি। এই আশা রেখেই আমার এই হাসাস সিরিজের এই পর্বগুলো করা, যাতে আহ, যেটাই মানে সংখ্যায় কম মানুষ ভেবে নেয় যে সেটাই হয়তো ভুল। কিন্তু এমনভাবে যদি হতো তাহলে তো এই আমাদের কোভিড গেল কয়েক বছর আগে, সকলে কোভিড আক্রান্ত ছিল, সেটা কি স্বাভাবিক ছিল? তা তো নয়। সুতরাং এইভাবেই ভাবতে হবে যে সংখ্যায় যেটা কম সেটা নতুনত্ব কিছু, এই ভেবেই বৈচিত্র্যকে, বৈষম্যকে মনে হয় আমাদের সাথে সম্মান দেওয়া উচিত এবং এক করে ভাবা উচিত। আহ, সেই জায়গাটাই। এরপর আমাকে যদি একটু বলো যে তোমার ভবিষ্যতে এই LGBTQI+ কমিউনিটির জন্য কি কিছু করার ইচ্ছা তুমি রাখো? কারণ তুমি একজন পরিচিত মুখ। তো তোমার কি মনে হয় যে আরো কি কি করলে এই কমিউনিটি, তো রুরাল এরিয়ায় তো আমার মনে হয় যে আরেকটু কাজের প্রয়োজন হয়তো, কারণ প্রত্যন্ত গ্রামে যারা আছেন তাদের হ্যাঁ, জন্য। আমার আসলে যখন আমি মিস্টার গে ইন্ডিয়া বা মিস্টার গে ওয়ার্ল্ড ইভেন্টগুলো যখন হয়, হুম,
you also have to show them a presentation like what is your aim for the community, like what is your uh, project kind of thing. Like তুমি কমিউনিটির জন্য কি করতে চাও, ইটস নট অনলি অ্যাবাউট দ্য প্রেজেন্ট, ইটস অ্যাবাউট আ ফেস হু ক্যান রিপ্রেজেন্ট দ্য কমিউনিটি, হু ক্যান ডু সামথিং বেটার ফর দ্য কমিউনিটি। তো তখন আমার প্রজেক্ট আমি সিলেক্টই করেছিলাম যে রুরাল এরিয়াতে কমিউনিটির যে এলজিবিটি কমিউনিটির মানুষ রয়েছে ওদেরকে বোঝানো ইন দ্য হেলথ ইস্যুজ, প্লাস গ্রামের দিকে যে আরো বেশি বেশি করে এগিয়ে আসা। মানে আমি যখন ছোট ছিলাম আমি তো হেল্পলেস বোধ করেছি, তো পরের প্রজন্ম যেন ওই হেল্পলেস বোধটা না করে, দে ফাইন্ড দেমসেলফ সিকিউর। তো এই যে ব্যাপারটা, এটা আমার খুব ইচ্ছে ছিল এবং এটাই আমার প্রজেক্ট ছিল। অলসো আমার প্রজেক্ট ছিল যে এদেরকে মানে আমি কথা বলে দেখেছি গ্রামের দিকে এদের একটা ব্যাপার থাকে কিনা, এরা মনে করে যে হয়তো এটা একটা অ্যাবনর্মালিটি, মানে নিজেরাই নিজেদেরকে মনে করে যে এটা একটা অ্যাবনর্মালিটি। তো সেটা যাতে না মনে করে, যে যাতে নিজেরা নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে পারে, সেটাই আমার একটা প্রজেক্ট ছিল। তো হ্যাঁ, আমি ডেফিনেটলি আমার একটা এনজিও করার ইচ্ছে রয়েছে, যেখানে আমি গ্রামের লোকেদের, গ্রামের যে কমিউনিটির লোকজন রয়েছে এদেরকে আরো বেশি করে প্রকাশ্যে আসা, এরা যাতে নিজেদের স্বাস্থ্য, মানে যে খুব খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এলজিবিটি কমিউনিটির হেলথ ইস্যুস, লাইক তো নিজেদের ফর এক্সাম্পল যখন ওরা কোনো সরকারি হসপিটালে যায়, দে ফিল hesitated to open up about any private thing and sexual, they to take care of that. So আমার ভবিষ্যতে ইচ্ছে রয়েছে যে গ্রামে একটা কিছু করা, গ্রামে একটা এনজিও করা। বাহ, তোমার সাথে এত কিছু নিয়ে আলোচনা করে আমরা তো সমৃদ্ধ হলামই, আমি তো সমৃদ্ধ হলামই, আশা করি আমার দর্শকরাও সমৃদ্ধ হলেন। তোমার মতন একজন মাল্টি ট্যালেন্টেড ব্যক্তিত্বের সাথে কিছুটা হলেও সময় কাটিয়ে এই ডিসকাশনে গিয়ে অনেক কিছু নতুন নতুন জানতে পারলাম, এমন কিছু তোমার জীবনের লাইফ এক্সপিরিয়েন্স, সাকসেস স্টোরিজ জানতে পারলাম, যেগুলো হয়তো অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে যারা এখনো লড়াইটা চালিয়ে যাচ্ছে। তো একটা মোটিভেশনাল, একটা তোমার গায়কির কথা আমরা সকলেই কম বেশি জানি, তো একটা অনুরোধ রাখবো যে যদি 2 লাইন 3 লাইন কিছু তুমি আমার দর্শকদের জন্য তুমি শুনিয়ে যাও আজকে এই সেশনটা এন্ড করার আগে। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সময় আমার সাথে তুমি শেয়ার করলে। থ্যাংক ইউ সো মাচ সমর্পণ। আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ ইনভাইটেড মি টু টক উইথ ইউ, অ্যান্ড ইটস রিয়েলি নাইস টকিং টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর আমার নৈহাটি টু ক্যালিফোর্নিয়া চ্যানেলটার মিশন সেটা হচ্ছে একটি স্পেশাল নিড সংস্থা আছে, নন প্রফিট, তাদের জন্য কিছু করার, কিছু যা রেভিনিউ আসবে আমার চ্যানেল থেকে, কোনোদিনও যদি আসে, আমার এখন চ্যানেলের রিচ খুবই কম, সেটা সম্পূর্ণটাই যাবে সেই নন প্রফিট অর্গানাইজেশনে। কারণ আমার জীবনের সাথে একটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে আমার বড় মেয়ে, শি ইজ স্পেশালি এবলড, নন ভার্বাল অ্যান্ড নন মোবাইল। তো তুমি যদি কিছু মেসেজ দাও আমার দর্শকদের জন্য আমার চ্যানেলটার বিষয়। হ্যাঁ, আমি বলবো যে এটা শালমলী যথেষ্ট অন্যরকম উদ্যোগ নিয়েছে, যে অন্যরকম মানুষদেরকে নিয়ে আসা, এবং সেটা বাংলাতে, মানে এটা খুব দরকার ছিল যে মানে নিজের মাতৃভাষাতে লোকের কাছে পৌঁছে দেয়া। তো এই যে অভিনব উদ্যোগটা নিয়েছে, মানে বড় বড় ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ, হিন্দিতে, অনেক ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে অনেক কিছুই রয়েছে, কিন্তু বাংলাতে এইভাবে
ঘরে ঘরে পৌঁছে যাওয়াটা, অন্যরকম বার্তা নিয়ে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং আই ফিল রিয়েলি রিয়েলি গ্ল্যাড দ্যাট তুমি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছো। তো আমি সবাইকেই বলবো যে তোমার চ্যানেল যাতে আরও সাবস্ক্রাইব হয়, আরও তোমার চ্যানেল যাতে দর্শকের ভিউ বাড়ে, এবং সেখান থেকে যাতে তুমি আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারো, আমি সেই প্রার্থনাই করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ভবিষ্যতে ভবিষ্যতে আরো এরকম সেশন করার ইচ্ছা রইলো, কারণ তোমার মানে এন্ডলেস জ্ঞান, এন্ডলেস কাজ। তো আশা করি যে যেমন যেমন তোমার জীবনে তুমি উন্নতি এবং অগ্রগতি করতে থাকবে, আমার চ্যানেলের সাথেও কিছুটা গল্প তুমি শেয়ার করে নেবে। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ।